22 মে 1972। দেখেন দুইটাই কিন্তু 72 এবং কাছাকাছি সময়। এখন এতক্ষণের যে আলোচনা করলাম, এখন এই আলোচনা থেকে একটা বেসিক প্রশ্ন কিন্তু বের হয়ে আসতে পারে এবং সেটা যে কোনো পরীক্ষা আপনাকে করতে পারে। ভাইবা বলেন, এমসিকিউ বলেন, রিটেন বলেন, এখন যে জ্ঞানটা দিব সেই জ্ঞানটা থেকে অনেক প্রশ্ন আসতে পারে। যদি আপনার প্রশ্ন আসে যে বার কাউন্সিল আদেশ 1972 আর বার কাউন্সিল রুলস 1972, এই দুটার মধ্যে পার্থক্য কি, তখন কি বলবেন বলেন তো? দুই একটা পার্থক্য নিজেরাই বলেন বুদ্ধি করে। বার কাউন্সিল আদেশ 1972 আর বার কাউন্সিল রুলস 1972। আমরা যে সাবজেক্টটা পড়তেছি, সাবজেক্টের নাম সবাই জানেন, আমি প্রত্যেকটা রুটিনেই সাবজেক্টের নামটা দিয়ে দিচ্ছি। প্রফেশনাল ইথিক্স মানে কি? প্রফেশনাল ইথিক্স মানে হলো পেশাগত নীতিতত্ত্ব। পেশাগত নীতিতত্ত্ব, নীতিতত্ত্ব, পেশাগত নীতিতত্ত্ব। তার মানে আইনজীবীগণ যে পেশা করবে, যে পেশায় সে নিবেদিত হবে, সেই পেশায় তার কিছু নীতিমালা মেনে চলতে হবে। এটা যারা ডাক্তার ওদেরও পেশাগত নীতিমালা আছে, যারা ইঞ্জিনিয়ার তাদেরও পেশাগত নীতি, হাই স্কুলের শিক্ষক, কলেজের শিক্ষক, তাদেরও পেশাগত নীতি আছে। কেউ আমরা জানি, কেউ জানি না, কিন্তু আছে। প্রত্যেক পেশাজীবীদের জন্যই পেশাগত নীতি তত্ত্ব, যেটা প্রফেশনাল ইথিক্স, এটা আছে। এক একটা এক এক নামে আর কি। আমাদেরও একটা পেশাগত নীতি তত্ত্ব আছে, সেটা আমরা 3য় দফায় পড়ব। সাবজেক্টের নামটা দয়া করে আবার একটু দেখেন, সাবজেক্টের নামটা গ্রুপে দেওয়া আছে। এখানে আছে প্রফেশনাল ইথিক্স। এটার জন্য একটা ক্যাননস এন্ড প্রফেশনাল কন্ডাক্ট এন্ড এটিকেট বই আমাদের আছে আইনের, ওই অংশটা পড়তে হবে। এরপরে সাবজেক্টের মধ্যে দেখেন বার কাউন্সিল অর্ডার এন্ড রুলস। অর্ডারের জন্য 1972 আদেশটা পড়তে হবে, আর রুলসের জন্য পড়তে হবে 1972, রুলস 1972। আমরা কিন্তু এই মুহূর্তে বাংলাদেশ বার কাউন্সিল রুলস 1972 এই জায়গায় অবস্থান করতেছি। এরপর আমরা কিন্তু গত কোনো একটা ক্লাসে আমরা বলেছি যে আমরা 7টা সাবজেক্ট 7 মাসে ভাগ করে ফেলবো আর কি। এই জন্য আজকে 5ম ক্লাস আমাদের এই সাবজেক্টের। এই মাসে কিন্তু এই সাবজেক্টে আর ক্লাস হবে না। হয়তো আগামী ক্লাসে আমরা আরো যে 6টা সাবজেক্ট আছে তার যে কোনো একটা সাবজেক্টে চলে যাব, সেটা আমি কালকে সকালেই রুটিনে বলে দিব। এই যে 5টা ক্লাস করলাম, আবার পরের মাসে গিয়ে জুলাই মাসে গিয়ে হয়তো এই সাবজেক্টটার উপরে আবার 3-4টা ক্লাস। এটার দুটো কারণ। একটা কারণ হলো আমরা এক মাসে 7টা সাবজেক্টই সমহারে অগ্রসর হইতে থাকবো। আর একটা কারণ হলো যে একটা সাবজেক্ট যদি পুরাটা মাথায় নেন, তাইলে সেটা মাথায় রাখা অনেক কঠিন ব্যাপার। কিন্তু একটা একটা করে সাবজেক্টের একটা একটা করে অংশ যদি নেন, যেমন আজকে বার কাউন্সিলের ঠিক যতটুকু পড়াবো, আপনি এই মাস এবং সামনের মাস এইগুলি বারবার অ্যানালাইসিস করতে থাকবেন, পড়তে থাকবেন, বুঝতে থাকবেন। বেশি পড়ার দরকার নেই। এই সাবজেক্টটার সাথে তো আরো 6টা সাবজেক্ট আপনার চাপ নিতে হবে। এক মাসে কিন্তু 6টা সাবজেক্টের অনেক পড়ে ফেলবেন। এইগুলি নিয়েই এই মাসটা চলতে থাকবেন। বার কাউন্সিল থেকে আর কোনো অনুচ্ছেদ, আর কোনো বিষয় এই মাসে পড়ার প্রয়োজন নেই। তাহলে আজকে এই জায়গায় যদি একটা প্রশ্ন আসে
যে বার কাউন্সিল আদেশ 1972 আর বার কাউন্সিল রুলস 1972, এই দুইটার মধ্যে পার্থক্য কি? তাহলে প্রথম পার্থক্য কিন্তু আপনি নিজেই জানেন। প্রথম পার্থক্য একটা করতে পারেন যে বার কাউন্সিল আদেশ 1972, সেখানে কি অনুচ্ছেদ আছে না বিধি আছে? বলেন কি আছে? বার কাউন্সিল আদেশ 1972 এর মধ্যে কি আছে? স্যার অনুচ্ছেদ অনুচ্ছেদ আছে না আছে। বিধি আছে? আর বার কাউন্সিল রুলস 1972 আছে বিধি। তাহলে এটা একটা পার্থক্য হইল কিনা? আমরা আমরা যা পড়াশোনা করি এর মধ্যেও যে অনেক উত্তর আছে, এইটা কিন্তু এখন বোঝানোর চেষ্টা করতেছি আপনাকে। বার কাউন্সিলের 46টা অনুচ্ছেদ আছে, আর এখানে 101টা বিধি আছে। এটা তো আমরা জানি। এই কথাটা বললেই তো একটা পার্থক্য হয় যে বাংলাদেশ বার কাউন্সিল আদেশে অনুচ্ছেদ আছে এবং সেই অনুচ্ছেদের সংখ্যা হলো 46টা, আর পক্ষান্তরে বার কাউন্সিল রুলস 1972 কোনো অনুচ্ছেদ নাই, এখানে আছে বিধি। কয়টা বিধি আছে তানিয়া আক্তার? 101টা বিধি। আর একটা পার্থক্য নিজেরা বলেন তো। আর অনুচ্ছেদকে বার কাউন্সিলের অনুচ্ছেদকে আর্টিকেল বলা হয়, আর বিধিকে রুলস বলে। এটাও তো একটা দেওয়া যাবে। এটা দেওয়া যায়, কিন্তু এটা খুবই সস্তা মানের, সহজ মানের। যদি কোনো পার্থক্য আপনি খুঁজে না পান, হাতে না থাকে, লেখার সুযোগ না পান, পড়েন নাই আপনি, তখন এইগুলি দিতে পারবেন আর কি। যেমন পানি আর তেলের মধ্যে পার্থক্য বললো, আপনি বললেন পানিকে ইংরেজিতে ওয়াটার বলে আর তেলকে ইংরেজিতে ওয়েল বলে। এটা কিন্তু একটা সহজ সাধ্য পার্থক্য হয়ে গেল। তারপর পার্থক্য পানি আক্তারকে এই কারণে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে এইটাও একটা পার্থক্য, সেটা মুখ্যই হোক আর গৌণ হোক। যে ই করা হয়, এইবার একটা আইনগত পার্থক্য কিন্তু বলছে যে বার কাউন্সিল আদেশে 1972 যে 46টা অনুচ্ছেদ আছে, এইগুলিকে প্রণয়ন সংশোধন করতে পারে জাতীয় সংসদ বা পার্লামেন্ট। পক্ষান্তরে বার কাউন্সিল রুলস 1972 যে 101টা রুল আছে, বিধি আছে, এইটা কিন্তু পার্লামেন্ট সংশোধন করতে পারে না, প্রণয়ন করতে পারে না। বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে এই জায়গাও তো একটা পার্থক্য আছে। আর পার্থক্য সংখ্যা যদি বাড়াইতে চান, তাহলে দুইটা করতে পারে, অনুচ্ছেদ প্রণয়ন করতে জাতীয় সংসদ, আর বিধি প্রণয়ন করতে পারে বাংলাদেশ বার কাউন্সিল। আর একটা আবার নিবে যে অনুচ্ছেদ সংশোধন করতে পারে জাতীয় সংসদ, আর বিধি সংশোধন করতে পারে বাংলাদেশ বার কাউন্সিল। তাহলে জোড়া ছাড়িলেও কিন্তু আরো দুইটা হবে, একটা থেকে দুইটা হবে। সব ক্ষেত্রেই কিন্তু বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। যদি আপনার সংখ্যা বাড়ানোর প্রয়োজন হয়, তখন এই জায়গাটা জোড়া ছাড়াইলেই দুইটা হয়ে যাবে। আরো একটা পার্থক্য আছে, একটু বলেন তানিয়া আক্তার, কে বলেন? আরো একটা পার্থক্য আপনারা আমি পড়ানোর মধ্যেই বলে ফেলছি, সহজ করে দিই। তানিয়া আক্তার কে? প্রণয়নের তারিখ দিয়ে একটা পার্থক্য আছে কিনা বলেন? বার কাউন্সিল আদেশ 1972, এটা প্রণয়ন হয় কবে? আঠারো মে 1972। 18 মে 1972 স্যার। আর রুলস যেটা 72, এটা প্রণয়ন হয় কবে? 1972 সালের কত তারিখ? 22 মে। পরে জয়েন করেছেন আপনি? জি স্যার, আমি একটু দেরিতে জয়েন করছি তো, আজকে এই কিছুক্ষণ আগে আর কি জয়েন করলাম।
তাতে স্পষ্ট বোঝা গেল যে ক্লাসে আসলেই আপনি জানতে পারবেন। হ্যাঁ স্যার, একটু দেরি পড়লেই হয়ে আপনি গেছে, জানতে বাসায় পারবেন। আর মেহমান যদি ছিল তো, এই কারণে একটু দেরি হয়ে গেছে জয়েন করতে। ঠিক দেরি হতে আপনি কিন্তু একটা উদাহরণ দিচ্ছি আর কি, এটা একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এই জন্য উনি আসে নাই বলেই কিন্তু এই প্রশ্নের উত্তরটা উনি দিতে পারতেছে না। কিন্তু যারা শুরু থেকে ক্লাসে আছেন তারা কিন্তু এই পার্থক্যটাও লিখতে পারবেন যে বার কাউন্সিল আদেশ 1972 এটা প্রণয়ন হয় 18 মে 1972। পক্ষান্তরে বার কাউন্সিল রুল যেটা 1972 সেইটা প্রণয়ন হয় 22 মে, 3 দিন পর আর কি, 3 দিন পর। তাহলে মনে হয় উপরের যে লেকচার শিটটা পাঠিয়েছি এটার মধ্যে বার কাউন্সিল প্রণয়নের তারিখটাও নেই আর কি। এই জন্য আমি শুধু ডেটটা দিয়ে দিচ্ছি, নিজেরা সেন্টেন্সটা লিখে নিন। 22 মে 1900 পাঠিয়ে দিলাম গ্রুপে। 22 মে 1972 এই তারিখে কি হয় বলেন? স্যার এই তারিখে প্রণয়ন কি হয়? প্রণয়ন হয় স্যার। কি প্রণয়ন হয়? স্যার এটা হলো এই যে দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল রুলস 1972। এটা প্রণয়ন হয়। তাহলে দুইটার মধ্যে আগে কোনটা প্রণয়ন হয়? স্যার আগে অর্ডার, অর্ডার। দ্য বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972, এটা আগে প্রণয়ন হয় 18 মে। জি। তারপরে সবসময় মনে রাখবেন যে একটা আইনের পরিপূর্ণতা দেয় হলো বিধিমালা। একটা আইনের পরিপূর্ণতা দেয় বিধিমালা। একটা উদাহরণ দিই, আমাদের এই দেশে মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন আইন হল 1975। এই আইনটা প্রথমে হয়, কিন্তু এই আইনটা কিন্তু কার্যকর হইতে পারতেছিল না। এরপরে সরকার এই মুসলিম বিবাহ তালাক রেজিস্ট্রেশন বিধিমালা করে। একটা আধুনিক উদাহরণ দিই, সাম্প্রতিক 2023 সালে সরকার ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন করেছে 2023 সালে, কিন্তু এই আইনটাকে কার্যকর করতে পারতেছিল না। কারণ শুধু আইন থাকলেই কিন্তু হবে না, শুধু বার কাউন্সিল আর বার কাউন্সিলের নির্বাচন সদস্য এরা থাকলে কি হবে, এরা কিভাবে সভা ডাকবে, কিভাবে নির্বাচন হবে, কিভাবে তারা নির্বাচিত হবে, নির্বাচনের তফসিল কিভাবে আসবে, এই বিষয়গুলো কিন্তু অনুচ্ছেদে আনা যাবে না। এই বিষয়গুলো আনতে হবে বিধিতে। একটা জায়গায় আপনাদের এখনো জ্ঞান আসে নাই, সেই জ্ঞানের অভাবটা আছে, এটা একদিন আমি সময় পেলে অবশ্যই জ্ঞানটা দিয়ে দিব, আনালে জীবনের একটা অপরিপূর্ণ থেকে যাবে। বিধি, অনুচ্ছেদ, ধারা, আদেশ এইগুলি কাকে বলে, এগুলির সাথে পার্থক্য কি, এবং অনুচ্ছেদে আমি ঠিক কি লিখতে পারবো, বিধিতে আমি ঠিক কি লিখতে পারবো, কোন কোন নিয়মটা, কোন আইনটা আমি বিধি আকারে লিখতে পারবো, কোন আইন কোন নিয়মটা আমি অনুচ্ছেদ আকারে লিখতে পারবো, কোন বিধি কোন নিয়মটা আমি ধারা আকারে লিখতে পারবো। বাংলায় যেমন দেখেন গদ্য আর পদ্য, গদ্য আর পদ্যের মধ্যে পার্থক্য আছে না নাই? দুইটাই কিন্তু সাহিত্য, দুইটাই সাহিত্য চর্চা, কিন্তু গদ্য আর পদ্যের মধ্যে পার্থক্য আছে না নাই? আছে না নাই বলেন? গদ্যের ভাষা একটা আর পদ্য মানে কবিতা। জি স্যার। এখন কবিতা লেখার নিয়ম কিন্তু আলাদা, ছোটবেলায় পড়ছেন কিনা জানি না, পাশের জন্য পড়লেই এই শিক্ষাটা কোনোদিনই কাজে লাগবে না, বরং জানার জন্য সিলেবাস
এবং সিলেবাসের বাইরে প্রাসঙ্গিক বিষয় আলোচনা করতে হয়, পড়তে হয়। তাহলে পদ্য কোন কোন বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা কবিতা বলবো, আর কোন কোন নীতি বা বৈশিষ্ট্য থাকলে সেটাকে আমরা গল্প বা গদ্য বলবো। আবার ছোট গল্প আছে, বড় গল্প আছে, এগুলো কিছুটা ভিন্নতা আছে। তাহলে সব কথা যেমন সবাইকে বলা যাবে না, সব কথা সবাইকে বলা যাবে না, এটা যদি বুঝে থাকেন তাহলে সব নিয়ম কিন্তু অনুচ্ছেদের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে না, সব নিয়ম বিধিতে আনা যাবে না। তাহলে কোন নিয়মটা বিধির মধ্যে পড়বে? এই জন্য অনুচ্ছেদ ৪৬টা অনুচ্ছেদ আকারে আদেশ লেখার পরেও কিভাবে নির্বাচন হবে, কিভাবে সভা বার কাউন্সিলের সভাগুলো অনুষ্ঠিত হবে, এই যে পদ্ধতিগত যে বিষয়গুলি, এগুলা কিন্তু কোনোদিনই অনুচ্ছেদের মধ্যে আনা যাবে না। আপনি যদি জোর করে আনেন তাহলে সেটা আইন লঙ্ঘন হবে, ভুল হবে। আপনি আইনমন্ত্রী হয়ে যদি এরকম কাজ করেন যে বিধির বিষয় অনুচ্ছেদের মধ্যে ঢুকাই দিচ্ছেন, যে আমি এক আইন দিয়ে সব করি, এক আইনের মধ্যে সব দিয়ে দিই, তাইলে আর আপনার মন্ত্রিত্ব থাকবে না। একটা কারণে আপনার মন্ত্রিত্ব চলে যাবে। এই জন্য এক সময় এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। এই জন্য আমরা বলতেছি যে বিধিটা কিন্তু পরে হয়েছে, বিধিটা ৩-৪ দিন পরে হয়েছে। এই ৩-৪ দিনের মধ্যেই সরকার বুঝতে পারছে যে শুধু অনুচ্ছেদ থাকলে হবে না, বার কাউন্সিলের গঠন, বার কাউন্সিলের সদস্য, ট্রাইব্যুনাল, এগুলোই তো যথেষ্ট না। ট্রাইব্যুনাল কিভাবে বিচার করবে, কিভাবে বিচার করবে, এই হাওয়ের উত্তর থাকতে হবে কিনা। নাইলে তো এক পক্ষ ট্রাইব্যুনালে গিয়ে অভিযোগ করবে, আর এক পক্ষ বলবে যে এই বিচার এইভাবে হবে না, এই বিচার ওইভাবে হবে, এইভাবে হবে না ওইভাবে হবে। এটা যদি সুনির্দিষ্টভাবে বিধির মধ্যে না থাকে তাইলে তো আবার দুই পক্ষের উকিলের মধ্যে একটা মারামারি হবে, তখন মামলাটা পেন্ডিং হয়ে যাবে, যে এইটাই আগে নিষ্পত্তি হবে তারপরে মামলার বিচার। এতে একটা মামলারও পরিসমাপ্তি হবে না। এই জন্য সরকার আইন করে তার পাশাপাশি প্রয়োজন বোধে একটা বিধি প্রণয়ন করে। এই জন্য বার কাউন্সিল আদেশ ১৯৭২ থাকার পরেও সরকার বা বার কাউন্সিল প্রয়োজন মনে করে তারা এই রুলস ১৯৭২ এটা প্রণয়ন করেছে। এবং এই রুলস ১৯৭২ 10টা অধ্যায় এবং ১০১টা বিধি এক নজরে কিন্তু আমি দিয়েছি। এক নজরে আপনার আর কেউ দেখাবে না বাংলাদেশের। এক নজরে কিন্তু আমি এখানে দেখেন 10টা অধ্যায় আপনাদের আজকের ক্লাসের শুরুতেই আমি এটা পাঠিয়ে দিয়েছি। এইটা এক নজর দেখলে আপনি বুঝতে পারবেন যে বার কাউন্সিলের এই যে রুলস ১৯৭২ এইখানে 10টা অধ্যায়ের মধ্যে কি কি বিষয় নিয়ে আলোচনা করে এক নজর আপনি দেখতেও পারেন। প্রারম্ভিক, দ্বিতীয় অধ্যায় হলো নির্বাচন, তৃতীয় অধ্যায় সভা, 4 নম্বর অধ্যায় হলো শাস্তিমূলক পদ্ধতি। তাহলে যারা আইনজীবী পেশাগত অসদাচরণ করবে তাদের শাস্তি তো দিতে হবে, কিন্তু শাস্তিটা কোন পদ্ধতিতে দিবে এই পদ্ধতির কথাটা কিন্তু কোনোদিনই অনুচ্ছেদে আনা যাবে না। কেন আনা যাবে না এটা এখন সেটা মুখস্থ হয়ে যাবে, আপনাদের কোনো জ্ঞান আসবে না। এটার জন্য একদিন ক্লাস করতে হবে, অনুচ্ছেদ কাকে বলে, বিধি কাকে বলে, অনুচ্ছেদের বৈশিষ্ট্য কি, অনুচ্ছেদে কি কি থাকতে পারবে কি কি থাকতে পারবে না, বিধির বৈশিষ্ট্য কি, বিধির নীতি কি, বিধিতে কি কি থাকতে পারবে কি কি থাকতে পারবে না। এই বেসিক ল এডুকেশনে যদি না যান তাহলে এই অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি। তো ছোটবেলা থেকে তো এই সমস্ত নীতি বাক্যগুলি এমনিতেও শিখেন নাই আপনারা। অল্প বিদ্যাটা এটা আরো ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়, বরং ওই বিষয়ে জ্ঞান না থাকাটাই উত্তম। এই জন্য ইসলাম, কোরআন হাদিসের কথা যে কোনো বিষয়ে যদি পর্যাপ্ত জ্ঞান থাকে তাইলে সেই বিষয়ে আপনি কথা বলবেন, আর পর্যাপ্ত জ্ঞান না থাকলে ইসলাম বলছে চুপ থাকো, চুপ থাকতে বলছে। ১০০ ভাগের মধ্যে 1% যদি জ্ঞান অভাব থাকে, এই যে ইসরায়েল
ফিলিস্তিনেরা যুদ্ধ করতেছে, অনেকেই দেখবেন চায়ের আড্ডায়, এটা সাধারণ চায়ের দোকানে কিছু অশিক্ষিত লোক বৈষবের প্রমাণ করে ফেলে, পক্ষে বলে বিপক্ষে বলে, যার যা খুশি তাই বলে। এইগুলি কিন্তু একটা গুনাহ কাজ। ইসলামে এটাকে গুনাহ, পাপ হিসাবে ধরতেছে। কেন জানেন? কারণ এই যে তর্ক বিতর্ক করতে গিয়ে দেখবেন দুইজনের মধ্যে একটা ঝগড়া হইতে পারে, মারামারি হয়ে যায় অনেক সময়। মারামারি কারণ কিন্তু একটাই, পর্যাপ্ত জ্ঞানের অভাব। দুইজনের কারোই পর্যাপ্ত জ্ঞান নেই। এই জন্য ইসলাম বলছে চুপ থাকো, জ্ঞান না থাকলে কথা বলতে যাবে না, কথা বললেই সেইখানে একটা দূরত্বের সৃষ্টি হবে, রাগ করে যাবে, একজন আরেকজনের সাথে 1 বছর কথাই বলতেছে না, এরকম হতে পারে। এখন একটা শেষ বিষয় দিয়ে আপনাদেরকে সহায়তা করব, সেটা হলো এই যে 101টা অনুচ্ছেদ, তার মধ্যে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ কোনটা? সবগুলা কি পড়তে হবে? সবগুলা পড়লে কি জানে কুলাবে? মনে হয় না। এই জন্য এই মুহূর্তে আমার গবেষণা এবং আমার অভিজ্ঞতা বা আমার বিশ্লেষণ, এই বিশ্লেষণে যে কয়টা অনুচ্ছেদ পড়লে পাস হবে, ভবিষ্যতে জানার জন্য আপনি 101টা অনুচ্ছেদই পড়বেন, এখনো পড়তে পারেন। একদিন হুমায়ুন আহমেদের গল্পের বই না পড়ে তারেক জিয়া কবে দেশে আসবে এই খবর না নিয়ে আপনি যদি একদিন চিন্তা করেন যে আমি এই 101টা বিধিতে কি আছে, কিন্তু এটা তো পড়তে পারবেন না। কারণ হলো আপনাদের তো এই বিধিমালা বইটাই নাই, এই জায়গায় একটা মুশকিল। রুলস 1972, তাহলে এই বিধিমালা বইটা কিনতে হবে না? হবে না? 2 কানে একটার বলেন, বই ছাড়া কাজ করা যাবে? যাবে না। আবার বইটা কেনার সময় এমন বই কিনতে হবে, এই অনুচ্ছেদ আর বিধি মাঝে মাঝে কিন্তু আপনারা দেখতেছেন যে অনেক সংযুক্ত হয়ে আসতেছে, এই যে 6-এর ক 5-এর ক এগুলো সংযুক্ত হয়ে আসছে না, আসে নাই? আবার কিছু অনুচ্ছেদ বিধি এইগুলি পরিবর্তন হয়, বাতিল হয়। তাহলে কোন বিধি অনুচ্ছেদ এগুলি যোগও হইতে পারে, বিয়োগও হইতে পারে, বাতিলও হইতে পারে। তাতে আপনাকে কোন বইটা কিনতে হবে বলেন? সর্বশেষ এমন একটা বই কিনবেন যে শেষ বাতিল এবং সর্বশেষ সংশোধনী এবং সর্বশেষ সঙ্গে বা বিধি হয়ে থাকে, সেইটা যাতে থাকে, অর্থাৎ সর্বশেষ বইটা আপনাকে কিনতে হবে। এখন এখানে আর একটা মুশকিল আছে, যে যারা বইয়ের ব্যবসায়ী সময় কি করে, ওটা দেখে নেবেন, আমি যখন পড়াবো তখন দেখবেন। হত এবং সন্নিবেশন, এই দুইটার কোনোটাই নাই আর কি। এটা হলো নীলক্ষেত আর বাংলা বাজার, যারা বইয়ের দুর্নীতিগ্রস্ত ব্যবসায়ী, বেশিরভাগই তো দুর্নীতিগ্রস্ত, এটা তো আপনি জানেন যে ভালো লোক এখন আর ব্যবসা করতে পারবে না। আপনি নিজেও যদি ভালো মানের একটা বই করেন, ওই বইটা কেউ কিনবেও না, কারণ ভালো মানের একটা বই কিনতে গেলে একজন ভালো মানের লেখককে দিয়ে বইটা লেখাইতে হবে, 5 বছর তার পিছিয়ে ঘুরতে হবে, 5 বছর ঘোরার পরে অনুরোধ করার পরে যদি দয়া করে সে বই লেখে, তারপরও সেই বইটা চড়া মূল্যে তার কাছে কিনা নিয়ে আসতে হবে, 1 কোটি টাকাও সে ডিমান্ড করতে পারে। এই জন্য এখন নিজেরাই বই লেখা ফেলে, নিজেরাই বাজার থেকে 2-4টা বই কালেক্ট করে সস্তা মানের একজন লেখককে দিয়া
একটা বই লেখায় ফেলে। মানে বই কেনার সময় আপনারা কি করবেন, এই যে কার নাম বললেন তানিয়া আক্তার, এই বইটা কিন্তু কেনা যাবে না, কারণ ওইটা একটা লেখকের বই। আর যে সরাসরি গেজেট, সরাসরি গেজেটই তো আপনি পাইতে পারেন, তাহলে সরাসরি গেজেট যদি কিনেন এইখানে কিন্তু কোনো রকমের ভুল থাকবে না। কিন্তু একজন লেখকের বই যদি কিনতে যান, তাহলে গেজেট দেখা যখন সে এটা কম্পিউটার কম্পোজ করবে, এই অশিক্ষিতগুলি 8 পাস 9 পাস এসএসসি ফেল করা কম্পিউটার কম্পোজ কারো, তারা আইনের কি বুঝে? তারা দেখা যাবে ধারা হইল 42, কিন্তু কম্পিউটার কম্পোজ করে পয়সা রয়েছে 82। এই যে বিষয়গুলি, এই জন্য মুখ গেজেট কিনবেন, কিনলে পূরণ হয়ে যাচ্ছে। একটা বিষয় হলো এখন অনুচ্ছেদগুলো, সরি বিধিগুলা এবার একটু লেখা নেন, লেখে অসুস্থতার কারণে আমি এটা আপনাদের পাঠাইতে পারি নাই, সুস্থ থাকলে চেষ্টা করতেছিলাম এটা পাঠানোর জন্য। এই জন্য আপনাদের মধ্য থেকে একজন কি করবেন, যে অনুচ্ছেদগুলো এখন মেনশন করব, সরি বিধিগুলি 101টা বিধির মধ্যে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বিধি কোনগুলি, সেই বিধিগুলি একটু গ্রুপে পাঠায় রাখবেন, যাতে সবাই পাস করতে পারে। নিজে পাস করলে কোনো লাভ হবে, কে নিয়ে পাস করার মধ্যে একটা আলাদা আত্মতৃপ্তি বা আনন্দ আছে। তাহলে আমরা এখন লেখেন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিধি, এরকম একটা হেডলাইন করেন, পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিধি। সুচিন্তিত ভাবে দিচ্ছি, যাতে এই বিধিগুলি পড়লে আপনার এমসিকিউ, রিটেন অ্যান্ড ভাইভা সবগুলোই কভার হয়। লেখেন প্রথম বিধি 3 বিধি পড়তে হবে পরীক্ষার জন্য, খুবই গুরুত্বপূর্ণ বিধি 3 পর লেখেন 4 লিখে ব্র্যাকেটে 1 দিতে পারেন, 4 পুরাটা পড়ার দরকার নাই, 1 পড়লেও চলবে, আর যদি প্রয়োজন মনে করেন তাইলে দেখে রাখতে পারেন। তাইলে কি পড়তে হবে? 3 4 1 5 পড়তে হবে, 5 আপনাদেরকে কোনো কষ্ট নাই, অন্য ছাত্রদের এই বিধিগুলি বের করতে হবে, এটা খুঁজে বের করতে ওদের 6 মাস চলে যাবে। আবার ওদের যারা পড়ায় মাস্টার, তারাও আবার আটকায় পড়ায় যে ছাত্র চলে যায় কিনা, এই জন্য এই বিধিগুলি সারা বছর 1-2টা করে দিতে থাকবে যাতে ছাত্র না যায়। আমি জীবনে কখনো ছাত্র আটকায় রাখিনি, আমি প্রথম দিনই আপনাকে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দিয়ে দিছি, আজকে গুরুত্বপূর্ণ বিধিগুলো দিয়ে দিচ্ছি, এরপরে আপনি আমার কাছে পড়েন বা না পড়েন, কারণ আমার রিজিকের মালিক তো আপনি না। আমার একটা ছাত্র না থাকলেও যদি আল্লাহ চায় তাহলে আমার রিজিকের ব্যবস্থা করে দিতে পারে। তাহলে রিজিকের উপর যাদের বিশ্বাস নাই, ওই স্যাররা হলো এগুলি আটকায় সারা বছর ভরে 1-2টা করে দিতে থাকবে, যাতে সারা বছর আপনি তাদের গোলাম ছাত্র হয়ে থাকতে পারেন। আমরা কিন্তু দেখেন প্রথম দিনই, এই একটা কারণ যে কাউকে আমরা আটকায় রাখবো না। আর দ্বিতীয় কারণ হলো আপনি ইচ্ছা করলে অ্যাডভান্স ছাত্র হইতে পারবেন। যেমন আমি আজকের ক্লাসে 3 আর 4 বিধি পড়াইলাম, এখন আপনি আরো পরিশ্রমী ছাত্র,
আপনি তো ইচ্ছা করলে অ্যাডভান্স হইতে পারেন। 5, 5, 20, 22, 22ও ইম্পর্টেন্ট। 22 লেখেন, 5, 20, 22, 28, 28 ইম্পর্টেন্ট। 28-এর পর 29, 29 ইম্পর্টেন্ট। 30 ইম্পর্টেন্ট, 30, 29, 30। যেগুলি পড়তেছি সেগুলো কিন্তু পড়তেই হবে আপনাকে। 29, 30, 30-এর পরে চলে যেতে হবে 33-এ, 33, 33-এর পরে পড়বেন বিধি 41, 41, 41-এ পরে হলো 41A বা 41 ক। 41 থেকে দুইটা পড়তে হবে, 41 সরাসরি 41, আর এই যে 41A। তানিয়া আক্তার যে বইটা কিনছেন এটার মধ্যে দেখবেন 41-এর এ আছে কিনা। যদি না থাকে তাহলে ওই বইটা কালকে চেঞ্জ করে ফেলতে হবে। 41A বা 41 ক। তারপরে পড়েন হলো 45 বা 45, 45। এরপরে পড়েন 49, 49, 55 পড়েন, 55, 55, 55-এর পরে 60 মানে 60। 60 যদি আপনি পুরাটা নাও পড়েন, 60-এর 1 পড়বেন, 60 লিখে ব্র্যাকেটে 1 লেখেন। 60-এর 1 পড়তেই হবে বাধ্যতামূলক। 60 পুরাটা না পড়লেও চলবে। তারপরে যদি কেউ পড়তে চান তাহলে 60-এর 1 পড়বেন আর 60-এর 3 পড়বেন, ব্র্যাকেটে 1, 3, 1 আর 3 পড়তে হবে। বিধি 60, এখানে ব্র্যাকেটে উপবিধি 1 এবং 3। আজকে রাতে কিন্তু আপনাদের করণীয় কি বলি, প্রত্যেক রাতে একটা করে প্রত্যয় পূরণ করে তারপরে ঘুমানোর চেষ্টা করবেন। আজকের প্রত্যয়টা হলো যে এই যে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো দিলাম, একটু পরে আমরা টোটাল বের করব কয়টা অনুচ্ছেদ, সরি কয়টা বিধি। এই বিধিগুলি মুখস্থ ঠোঁটস্থ করে তারপরে ঘুমাবেন, বা ইচ্ছা করলে এই বিধিগুলি ঘুমানোর বিছানাতে নিয়ে যাওয়া যায়। নিয়ে যেভাবে হোক এটা একটা কৌশল দিয়ে, আমি কিন্তু অনুচ্ছেদগুলা চাপ করে দেখাইতে থাকি তাহলে তো সময়ের দিক থেকে আপনারাও পিছিয়ে যাবেন। এই জন্য যে কয়টা অনুচ্ছেদ এখন আসতেছে, বিধি আসতেছে, এই কয়টা বিধিকে নিজেরা একটা ভাঙা দিবেন, ভাঙা দিয়ে স্টেজ করে মনে রাখার চেষ্টা। 60-এর পরে আর একটা লাগবে 65A, 65A, এ মানে 65 ক আর কি। অনেকে বলে 65A, এর বাংলা হলো ক। এরপরে লাগবে 75A, 75A। এরপর হলো 91, অনুচ্ছেদ 91। এরপরে লেখেন অনুচ্ছেদ, সরি বিধি 103, 103, 303-এর ঘর যেটা 103। বলেন 103টা 3 নম্বর বিধি কিভাবে পাবো স্যার? হ্যাঁ, এই তিনটা কে কে লেখছেন সেই অপরাধীগুলি এখন চিহ্নিত করবো আমরা। আমি যাই বলি না কেন, 103 লেখছেন কে কে বলেন?
যারা 103টা লিখেছেন তাদের লেখা উচিত হয়েছে কিনা বলেন, আমি যতই বলি। একশো তিন লেখা উচিত হয়েছে কিনা বলেন। আর এটা লেখানোর মাধ্যমে কিন্তু আমি এটাই জাস্টিফাই করে দেখার চেষ্টা করেছি যে 103 আপনারা লেখেন কিনা, অর্থাৎ আইনের বেসিকটা ভুলে যান কিনা। আইনের বেসিক কি? আছে 101টা, তাইলে আমি কেন বাংলাদেশের চিফ জাস্টিস যদি এসে বল যে 103 লেখো, আপনি লিখবেন কিনা? এইটার মাধ্যমে ভবিষ্যতে আর একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করলাম। ধরেন একদিন এক মামলায় আপনি এক পক্ষে আর আমি আর এক পক্ষে, আপনি আমারে দেখে যদি মনে করেন যে স্যার যা বলছে সেগুলি সব সত্য কথা, এইগুলি আইনের কথা, তাইলে হবে না। কিন্তু স্যার চিন্তা করা যাবে না, ওই জায়গা আপনাকে আপনার আইনের পক্ষে থাকতে হবে। আপনি যা বুঝেন সেইটাই আইন, আর কোনো সুযোগ নেই। রীতিমতো আমার সাথে তর্ক করতে হবে ওই এজলাসে, বের হওয়ার পরে মাপ চাবেন যে স্যার মাফ করবেন, পেশাগত কারণে এর বাইরে আমি। বুঝতে পারছেন? বাবা মা যেমন চায় যে আমার ছেলে আমার চেয়ে বড় হোক, এই দেশের অনেক অ্যাডভোকেট বাবা আছে, তাদের ছেলেদেরকে সারা জীবনের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে ব্যারিস্টার বানায় নিয়ে আসে। তাহলে বাবা কি চাইলো? যে আমি অ্যাডভোকেট, আমার চেয়েও বড় হোক। প্রকৃত শিক্ষকরাও চায় যে ছাত্র ছাত্রীরা তাকে অতিক্রম করুক। যারা সংকীর্ণ মনের অধিকারী শিক্ষক, তারা চায় যে সবসময় আমার নিজে যা জানবেন সেটাই চিরন্তন সত্য, সেটা মনে করতে হবে। ধরেন সূর্য কোন দিকে ওঠে? বলেন, সূর্য কোন দিকে ওঠে? পূর্ব দিকে নাকি? পূর্ব দিকে স্যার। না, এখন যদি বাংলাদেশের প্রধান উপদেষ্টা সহ সবাই বলে যে সূর্য পশ্চিম দিকে উঠে, আপনি মানবেন কিনা? মানা উচিত হবে কিনা? তাতে কি প্রমাণিত হলো? যে আপনি যেটা জানেন সেটাই জানা। তাহলে স্যার 103 বলুক, স্যার 103 বলুক, কিন্তু আপনি পারবেন না। যে এখন কাউন্ট করেন কয়টা অনুচ্ছেদ হয়েছে, কয়টা বিধি হয়েছে টোটাল পরীক্ষার জন্য। এটা কিন্তু ভাইবা পর্যন্ত কভার করবে, আমার কাছে আর না পড়লেও চলবে। তাহলে কয়টা বিধি হয়েছে একটু গুনেন। পরীক্ষার জন্য অনুচ্ছেদ কিন্তু গুরুত্বপূর্ণ পেয়েছি 24টা, আর বিধি পাইছি কয়টা? 19টা পরীক্ষার জন্য। 20টা স্যার। স্যার আমার 19টা হয়েছে। একমতে আসার চেষ্টা করুন। সাইটের 20টা আছে। হ্যাঁ, সাইটের 1-3 লিখছি দুইটাই। 1-3 তো একটাই ধরতে হবে, সাইটের 1-3 কে কিন্তু একটাই ধরতে হবে, সাইট মূল তো সাইট। আবার এই যে ক খ ধরছেন নাকি? ক আছে কিন্তু অনেকগুলোর মধ্যে এ বা ক আছে, এগুলোর কিন্তু আলাদা ধরতে হবে। সবগুলো মিলে স্যার সাইটের 1 আর 3 যদি আলাদা না ধরে একটা ধরি তাহলে আমার হয় 18টা, মানে একটা কমে যাবে, আর 19টা হলে এখন 18টা হয়। সাইটের 1 আর 3, আর একটা কি আছে সাইটের এ নাকি? না, এ নাই তো। 41 ক। এই 41 আর 41 ক, এটা দুইটা ধরতো। হ্যাঁ, একটা হলো শুরু থেকেই থাকা, আর একটা হলো পরবর্তীতে সংশোধনীর মাধ্যমে সংযুক্ত হয়েছে। স্যার 3 এর পরে কি শুধু 4 এর 1 দিয়েছেন নাকি 4ও দিয়েছেন?
না 4-এর 1 দিয়েছি, ওইটাকে 4 ধরবেন আর কি। হ্যাঁ, একটাই পড়ার করছি। জি, 4-এর 1 4 4 ধরবেন, কিন্তু পড়ার সময় স্পেশালি 4-এর 1 করবেন আর কি। তাহলে স্যার আমার 18টা হয়। 18। আচ্ছা, আমরা 18টাই ধরলাম। তাহলে 101টা বিধি থেকে আমি কয়টা দিলাম আপনাদেরকে? মাত্র 18টা, মানে 5 ভাগের 1 ভাগেরও কম বিধি। এবং আপনি আজকে থেকে যদি পড়া শুরু করেন তাহলে কিন্তু অতি সহজে এই 18টা বিধি সম্পর্কে আপনি হাফেজ থাকতে পারেন। হাফেজ থাকার বা হওয়ার সুযোগ আপনার আছে, কারণ 18টা বিধি এগুলি যদি পড়েন, রিডিংও পড়েন, আপনি বারবার রিডিং পড়েন, বারবার দেখেন, আর এই বয়সে এখন আর মুখস্থ করতে যাবেন না, জাস্ট এক একটা বিধির মধ্যে কি বলছে ওই মর্ম কথাটা নিজের ভিতরে ধারণ করবেন, কি বলতে চাইছে। যেমন আমরা প্রধান উপদেষ্টার একটা বক্তব্য শুনি, জাতির উদ্দেশ্যে ভাষণ, এখন আমরা কি পুরা ভাষণ মুখস্থ করব? মুখস্থ না করে আমরা জ্ঞানী মানুষ, এখন সবাই শিক্ষিত, আমরা 1 ঘন্টার একটা ভাষণ দিবে, আমরা এই ভাষণটা শুনে জাস্ট উনি কি কি কথা বলতে চায়, এই মর্ম কথাগুলি আমরা ধরে নিব। ফেব্রুয়ারি মাসে নির্বাচন, এরকম মূল কথাগুলি আমরা আয়ত্তের মধ্যে নিয়ে আসবো, কিন্তু প্রধান উপদেষ্টার পুরা ভাষণ তো আর আমার মুখস্থ করা বা রাখার কোনো প্রয়োজনীয়তা নেই। কোনো একটা জায়গায় যদি আমাকে জিজ্ঞাসা করে রাষ্ট্রপতি ভাষণে কি বলছে, যাতে আমি জাস্ট ওই 10টা পয়েন্ট বলতে পারি যে 10টা পয়েন্ট নিয়ে এসে কথা বলেছে। তো ঠিক এইভাবেই অনুচ্ছেদের কথা বলেন, এই 24টা অনুচ্ছেদ আর হইলো 18টা, তাহলে টোটাল কয়টা হইলো? 24 আর 18 কত? এই 24 আর 42 সংখ্যাটা দাঁড়ায় 42, বা এই 42টা বিধানে কি বলছে এটাই জানলে হবে। কোরআন এটা হাফেজরা মুখস্থ করবে, কারণ এই তাদের পেশা। আর আমরা যারা সাধারণ মুসলমান, যদিও কোরআন জানা বা মূল পেশা কিন্তু হাফেজের মতো না, কিন্তু একবার কি করতে হবে, একবার পুরা কোরআনটা উপলব্ধি করে পড়তে হবে। কোরআনের মধ্যে আল্লাহ কি বলতে চাইল, সূরা নিসায় কি বলছে, আল্লাহ সূরা নিসায় কি বলছে, এটা নিজের ভাষা দিয়া মনে রাখলেই হবে। আমরা বেশি পড়াশোনা করতে গিয়ে কিন্তু এখন পুরা কোরআনে আল্লাহ কি বলছে কোন সূরায়, এইটা আমাদের কারোই নিয়ন্ত্রণে নেই। এটার জন্য তো হাফেজ হওয়ার দরকার নাই। একটা ভালো মানের বাংলা কোরআন কিনে প্রত্যেকটা সূরা বাংলায় পড়লো, পড়ার পরে সে মর্ম কথাগুলো উপলব্ধি করলো, যে সূরা নিসায় আল্লাহ এটা বলছে, এই সূরা এটা বলছে। একটা বলছে, ধন্যবাদ চাইতাম আপনাদের কাছে যে 101টাকে 18টা করে দিলাম বিধি, ধন্যবাদ চাচ্ছি না, কারণ তোমরা কারো উপকার করে ধন্যবাদের আশা করবে না, তোমরা কারো উপকার করে ধন্যবাদের আশাও করবে না। তাইলে একটা উপকার করে যদি আপনি বলেন যে আমাকে একটা ধন্যবাদ দেন, তাইলে এটাও কিন্তু একটা ইসলাম বিরোধী প্রত্যাশা হবে। এটা যদি কার্যকর থাকে তাইলে কি হইতো, ধন্যবাদ
খারাপ করতেন, যে আমাকে ধন্যবাদ দেয় নাই, এই কারণে আবার দুইজনের মধ্যে সম্পর্ক নষ্ট হইতো। এই জন্য আল্লাহ তো ভালোই জানে, এই জন্য আল্লাহ বলছে যে কোনো উপকার করে তোমরা ধন্যবাদের আশাও করবে না। একজন মানুষের উপকার করে সেটা কখনোই সেই উপকারটা তাকে স্মরণ করিয়ে দিব না যে আমি তোমার এই উপকার করছি, এতে সে লজ্জিত হবে, খোটা দিব না, আর হলো ধন্যবাদের প্রত্যাশা করবে। তাহলে 18 আর 24 টোটাল করলে যে সংখ্যাটা দাঁড়ায়, এই কয়টা বিধান আপনি বারবার পড়বেন, একটা শব্দ মুখস্থ করার চেষ্টা করবেন না, কি বলতে চাইলো এই মর্ম কথাগুলি উপলব্ধি করলে দেখবেন আপনার ভিতরে একটা, তবে এতেই আপনি যে কোনো এমসিকিউর উত্তর ওইখান থেকে দিয়ে আসতে পারবেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।